ওকে, ওয়েলকাম ডিয়ার স্টুডেন্ট। তোমাদের সকলকে স্বাগতম জানাই তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল দ্য বেঙ্গল এক্সামে। তো আজকে আমাদের আবারও একটা নতুন ক্লাস আসছে, আমাদের সিডিপি চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগোগির 11 নম্বর ক্লাস। ওকে, তো আজকে আমরা আমাদের এই যে টপিকটা রয়েছে না, এই যে ইনক্লুসিভ এডুকেশন যেটা আমরা শুরু করেছিলাম, এই টপিকটা আজকে আমরা কমপ্লিট করব। ওকে, এই টপিকটা আমরা কমপ্লিট করব। বেশ কিছু গুরুত্বপূর্ণ জিনিস কিন্তু এখানে রয়েছে যেগুলো কিন্তু আমাদের জানতে হবে আজকে, তাই একটু মনোযোগ সহকারে কিন্তু ক্লাসটা দেখবে, ঠিক আছে? শুধুমাত্র দেখো এই ক্লাসটাই মনোযোগ সহকারে দেখবে এমন নয়, এর আগের যে পার্টটা করানো হয়েছে অর্থাৎ পার্ট 1 ইনক্লুসিভ এডুকেশন সিডিপির যে প্লেলিস্ট রয়েছে তোমাদের, সেই প্লেলিস্টে কিন্তু অলরেডি রয়েছে। ওকে, সেটাকে সর্বপ্রথম তুমি মনোযোগ দিয়ে দেখেছো। আমি আজকে শেষে কয়েকটা ট্রিক জাস্ট বলে দেবো তোমাদের। এই যে ইনক্লুসিভ এডুকেশনের পরীক্ষায় যে ধরনের প্রশ্নগুলো আসে, সেই ধরনের প্রশ্নগুলোকে এই ট্রিক্সের যে কথাগুলো বলবো সেগুলো মাথায় রেখে শুধুমাত্র অ্যান্সার করার চেষ্টা করবে, দেখবে 99% অ্যান্সার কিন্তু সঠিক হবে। ওকে, আচ্ছা, তো দেখো আমাদের ইতিমধ্যে তোমাদের বলে রাখি আমাদের ক্লাসগুলো কিন্তু অলরেডি শুরু হয়েছে এবং এই ইউটিউব চ্যানেলের মধ্যেই তোমরা সব ক্লাস পেয়ে যাবে প্রতিটা বিষয়ে। ডাব্লিউবি টেটের জন্য যে 5টা বিষয় রয়েছে, ওকে, ডাব্লিউবি টেটের জন্য যে 5টা বিষয় রয়েছে, সিডিপি, ইভিএস, বেঙ্গলি, ম্যাথ, ইংলিশ, প্রতিটা বিষয়ের 100% ফ্রি ক্লাস ইউটিউবে প্রোভাইড করা হচ্ছে। তার সাথে সাথে আমাদের কিন্তু পেইড ব্যাচেও ক্লাস চলছে। ওকে, পেইড ব্যাচেও কিন্তু ক্লাস চলছে। ওকে, তো দেখো তোমরা ডেসক্রিপশন বক্সে টাচ করবে, এখানে লিঙ্ক দেওয়া থাকবে নিশ্চয়ই, এই যে প্লে লিস্টের লিঙ্কগুলো পেয়ে যাবে এখানে। তো তোমার যে বিষয়টা, এই যে এটা দেখো সিডিপি রয়েছে, যে বিষয়টা দরকার, যে বিষয়টা তুমি ভিডিও দেখতে ইচ্ছুক, তো সেটাই টাচ করবে, সেই প্লে লিস্টে তুমি চলে যাবে। ওকে, প্লে লিস্টে পরপর সাজিয়ে সব পেয়ে যাবে। সিডিপির প্লে লিস্টে দেখবে আজকেরটা নিয়ে 11টা, টোটাল 11টা, এর আগে অর্থাৎ 10টা ভিডিও রয়েছে। সেই 10টা ভিডিও যদি কেউ প্রথম আজকে দেখে থাকো এই ভিডিওটা, অবশ্যই 1 নম্বর ভিডিও থেকে দেখতে শুরু করবে। এমনটা কিন্তু ভাববে না যে আমরা তো এখন অনেক এগিয়ে গেছি 11 নম্বর, তো 11 নম্বর থেকে শুরু করি, তাহলে আর পরে কিছু বুঝতে পারবে না। ওকে, মাত্র 30 মিনিটের ভিডিও থাকে, তো একদিনে 2টো করে ভিডিও দেখলে 5 দিনের মধ্যে সমস্ত ভিডিও দেখে শেষ হয়ে যাবে এবং নতুন দিকে চলে আসবে তুমি। তো 1 নম্বর ভিডিও আমাদের গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট থেকে দেখতে শুরু করবে, ঠিক আছে? আশা করি কোনো রকম প্রবলেম হবে না। আর বলে রাখি এই চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। 100% ফ্রি ক্লাস, শুধুমাত্র ডাব্লিউবি টেট নয়, ডাব্লিউবি টেটের সাথে সাথে ডাব্লিউবিপি, কনস্টেবল, লেডি কনস্টেবল, ওকে, কেপি, এএনএম, জিএনএম, পঞ্চায়েত, এই সমস্ত ব্যাচ কিন্তু আমাদের চলছে। ওকে, এখানেও কিন্তু আমাদের পেইড কোর্স প্লাস ইউটিউবে ক্লাস কিন্তু চলছে। তাই তোমরা যারা তোমরা এই সমস্ত বিভিন্ন পরীক্ষাগুলোর জন্য প্রিপারেশন নিচ্ছ, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে ফলো করবে একটু, ঠিক আছে? তোমাদের বন্ধু বান্ধব যারা রয়েছে তাদের কাছে একটু শেয়ার করে দিতে পারো। চ্যানেলটার নামটা দেখে নেবে, দ্য বেঙ্গল এক্সাম, ঠিক আছে? এই যে এটা হচ্ছে লোগো, তোমরা সবাই মোটামুটি পরিচিত, যারা নতুন রয়েছে তারা অবশ্যই কিন্তু দেখে নেবে। আচ্ছা, তার আগে একটু জাস্ট এই জায়গাটা একটু দেখে নাও যে আমাদের যে রুটিনটা রয়েছে বর্তমানে, অর্থাৎ কোন দিন কোন ক্লাস কিন্তু আমাদের আসবে, অর্থাৎ রুটিনটা দেখো। আমাদের 7টা থেকে সন্ধ্যে 7টায় টেটের আসে, বাংলা ক্লাস আসে, ঠিক আছে? এদিকে দেখো ইংরেজি আছে আমাদের, এই যে দেখো সন্ধ্যের দিকে বাংলা আছে, ইংরেজি আছে, তারপরে দেখো এদিকে সকালে একটা ইংরেজি পাবে, সকালে একটা, সন্ধ্যে একটা, ঠিক আছে? ম্যাথ পাবে, সকালে পাবে 7টার সময়, ঠিক আছে? আবার সন্ধ্যা 7টায় এবং সকাল 7টায়। সিডিপি পাবে সন্ধ্যে 7টাতে, ডাব্লিউবি প্রাইমারি টেট। জিকে পাবে সকাল 7টায়, 2 দিন, ঠিক আছে? দেখো মনডে এবং থার্সডে জিকে পাবে এই 2 দিন। তো এটা হলো রুটিনটা একটু স্ক্রিনশট নিয়ে নেবে। আমি আর সমস্ত কিছু বলে লং করছি না ভিডিওটাকে, আমরা এবার সরাসরি পড়াশোনার দিকে চলে যাব। আর এই রুটিনটা অবশ্যই তোমরা খাতায় লিখে নিতে পারো, ঠিক আছে? খাতায় লিখে নিতে পারো। এই যে এটা হচ্ছে আমাদের টেট ফাউন্ডেশন ব্যাচ, যেটা ইতিমধ্যে চলছে এবং সব থেকে বেশি প্রসিদ্ধ ব্যাচগুলোর মধ্যে আমাদের কিন্তু একটা হচ্ছে এই টেট ফাউন্ডেশন ব্যাচ, যেটাতে তোমাদের কভার করানো হচ্ছে ডাব্লিউবি প্রাইমারি টেটের সাথে সাথে সিটেট। এমন নয় যে যখন তুমি জুন মাসে যখন সিটেট দিতে যাবে তখন তোমাকে আবার কোনো এটার জন্য আবার বই কিনতে হবে, আবার পেড কোর্স কিনতে হবে, এমন নয়। এই ব্যাচটাকে আমরা এমন ভাবে ডিজাইন করেছি, ঠিক আছে? এই আমরা সমস্ত টিচাররা এমন ভাবে এই ব্যাচটার মধ্যে পড়াচ্ছি যেন তুমি একবার ব্যাচটা কমপ্লিট করার পর মোটামুটি যতদিন তোমার স্মরণশক্তি থাকবে, যতদিন তুমি টিচিং এক্সামে বসতে পারবে, ততদিন যেন নতুন করে আর কোনো ব্যাচ কিনতে না হয়, ঠিক আছে? তো সেইভাবে তোমাদেরকে কিন্তু তৈরি করা হচ্ছে।
ডেমো যদি দেখতে চাও বা কোনো কিছু যদি জানতে চাও অবশ্যই কিন্তু এই নাম্বারে কন্ট্যাক্ট করবে 7003840858। ঠিক আছে, আবারও বলছি এই ব্যাচের মধ্যে তোমাদের এতটাই ডিটেলসে আমি করাচ্ছি, আমরা প্রত্যেকে 5 জন স্যার রয়েছেন, তো সকলে আমরা এমনভাবেই করাচ্ছি যেন ইন ফিউচার অন্য কোনো ব্যাচ অন্য কোনো পেইড কোর্স তোমাদের বারবার কিনতে না হয়। জাস্ট একটা কোর্স কিনবে, একটাই পড়বে এবং একটাতেই বাজিমাত করবে। ঠিক আছে, এটার ভ্যালিডিটি কিন্তু 1 বছর রয়েছে, আর বিশেষ ছাড় রয়েছে 50 জনের জন্য। ঠিক আছে, 50 জন হতে কিন্তু এখনো বেশ কিছুটা বাকি রয়েছে, তো তোমরা তাড়াতাড়ি করতে পারো, কারণ 50 জন হয়ে গেলে তখন কিন্তু এই স্পেশাল ডিসকাউন্ট অফারটা পাবে না। একটা ব্যাচের যে মূল্য রয়েছে, যে সামান্য মূল্য রয়েছে, তার উপর আবার বেশ কিছুটা ছাড় কিন্তু এই প্রথম 50 জন পাবে। তো তাড়াতাড়ি তোমরা কন্ট্যাক্ট করতে পারো। ব্যাচ কিভাবে কি নেবে, কিভাবে পারচেস করবে, তার জন্য তোমরা প্লে স্টোরে গিয়ে দ্য বেঙ্গল এক্সাম, ওকে, দ্য বেঙ্গল এক্সাম অ্যাপ বলে সার্চ করবে, দেখবে দ্য বেঙ্গল এক্সামের অ্যাপ কিন্তু চলে আসবে। আমাদের অ্যাপটা ডাউনলোড করবে, সেখানে সমস্ত ব্যাচ রয়েছে। এটা হচ্ছে টেট ফাউন্ডেশন ব্যাচ, সপ্তাহে 5 দিন ক্লাস, লাইভ এবং রেকর্ড উভয় থাকবে। তোমাদের পিডিএফ দেওয়া হবে, নিয়মিত মক টেস্ট হবে, চ্যাপ্টার শেষে সেই চ্যাপ্টার থেকে মক টেস্ট হবে, সমস্ত কিছু 24/7 গাইডেন্স টিচারদের থাকবে পেইড কোর্সের মধ্যে। ঠিক আছে, দেখো ইউটিউব ক্লাসের মধ্যে শুধুমাত্র একটা ওয়ান ওয়ে কমিউনিকেশন হয় এখানে। ওকে, দেখো ইউটিউব ক্লাসে এই যে আমি ভিডিও পাঠাচ্ছি তোমরা দেখছো, এর ফলে তোমরা কি বলছো সেটা কিন্তু আমার পক্ষে আর সরাসরি শোনা সম্ভব হচ্ছে না, কিন্তু পেইড কোর্সে আমাদের টিচাররা থাকবেন, গ্রুপে থাকবেন, টেলিগ্রাম গ্রুপে থাকবেন, এছাড়া লাইভ ক্লাসে থাকবেন। যখন যেটা ডাউট তোমরা কিন্তু যে কোনো টিচারকে জিজ্ঞাসা করতে পারবে। ওকে, এবং তারা সবসময় তোমাদের প্রতি সাপোর্টিভ থাকতে পারবেন, সবসময় অ্যাভেলেবেল থাকতে পারবেন। আচ্ছা, এর সাথে সাথে বলি আমাদের এই যে সামনের পুলিশের পরীক্ষা, তো এই পুলিশের পরীক্ষাকে কেন্দ্র করেও কিন্তু আমাদের একটা ব্যাচ কোর্স চালু হয়েছে, যেটার নাম হচ্ছে সংগ্রামী ব্যাচ। ওকে, এটা কিন্তু একটা কম্বাইন ব্যাচ। দেখো WEP KP ক্লার্কশিপের কম্বো ব্যাচ, যেটা ডিউরেশন হচ্ছে 6 মাস এবং ভ্যালিডিটি হচ্ছে 1 বছর। ওকে, এখানে জিকে, গণিত, ইংরেজি এবং রিজনিং এই চারটে সাবজেক্টে 0 to হিরো তোমাকে কিন্তু শেখানো হবে। ঠিক আছে, তো এটার জন্য অ্যাডমিশন নিতে ইচ্ছুক তারা অবশ্যই এই নম্বরটাতে কন্ট্যাক্ট করে নাও। আমি বলবো খুব তাড়াতাড়ি কন্ট্যাক্ট করতে, কারণ খুব শীঘ্রই কিন্তু আমাদের অ্যাডমিশন পোর্টাল বন্ধ হয়ে যাবে। ওকে, অ্যাডমিশন পোর্টাল বন্ধ হয়ে যাবে। দেখো এখানে কি কি পাবে সমস্ত কিছু লেখা রয়েছে, জাস্ট একবার দেখে নেবে। তো চলো এবার আমাদের শুরু করা যাক আমাদের আজকের আলোচনা। ঠিক আছে, এই সমস্ত ব্যাচ কিন্তু দেখতে পাচ্ছ আমাদের কিন্তু চলছে ইতিমধ্যে। এই যে গুগল প্লে স্টোর থেকে দ্য বেঙ্গল এক্সাম অ্যাপ ডাউনলোড করে সমস্ত কিছু তোমরা নিজেরাই দেখে নিতে পারবে। তো দেখো আজকে আমরা যে আলোচনাটায় এসেছি সেটা হচ্ছে কি ইনক্লুসিভ এডুকেশন পার্ট 2। এখানে আমাদের দুটো জিনিস জানতে হবে আগে। একটা হচ্ছে আগের দিন আমরা একটা ওয়ার্ড পড়েছিলাম, তাই না, CWSN, অর্থাৎ এর পুরো কথা কি, চাইল্ড উইথ স্পেশাল নিড, তাই তো, এটা মনে রাখবে। ঠিক আছে, চাইল্ড উইথ স্পেশাল নিড, এটাকে বলা হয় CWSN, অর্থাৎ বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী বা বিশেষ চাহিদাযুক্ত শিক্ষার্থী। এবার বিশেষ চাহিদাযুক্ত শিক্ষার্থী কাদের বলে সেই সমস্ত কিছু বলেছিলাম, আমি জাস্ট একবার তোমাদের রিমেমোরাইজেশন করিয়ে দিতে চাইছি। দেখো বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী বলতে বোঝায় সেই সমস্ত শিক্ষার্থীদের যারা অন্যদের থেকে একটু আলাদা। এটা হতে পারে সেটা ধনাত্মক দিক থেকে বিশেষ চাহিদা সম্পন্ন, হতে পারে ঋণাত্মক দিক থেকে বিশেষ চাহিদা সম্পন্ন। যেমন কি দেখো ধরে নাও যে তুমি, ওকে, ধরে নাও তুমি খুব বেশি ইন্টেলিজেন্ট। ওকে, তুমি খুব বেশি ইন্টেলিজেন্ট, তো তুমি এখন বর্তমানে ক্লাস 3-তে পড়ছো। তুমি ক্লাস 3 সমস্ত বই, ইংরেজি, অঙ্ক, বাংলা সমস্ত কিছু কভার করে ফেলেছো। এখন তোমার বোরিং লাগছে সেগুলো, তো তুমি তখন ক্লাস 4-এর বই পড়তে শুরু করলে। ক্লাস 4ও শেষ হয়ে গেল, এখন ক্লাস 3-তে তুমি পড়ছো, ফাইনাল পরীক্ষা হতে এখনো বাকি আছে, কিন্তু তুমি ক্লাস 5-এর অঙ্ক শিখছো। ওকে, অর্থাৎ দেখো তুমি কি সাধারণ সকলে কি এই কাজটা পারে না। গুটি কয়েকজন হয়তো পেরে থাকে, যাদের ইন্টেলিজেন্স আইকিউ যাদের বেশি, ওকে, ইন্টেলিজেন্ট কোশেন্ট যাদের বেশি, তারাই পেরে থাকে এগুলো। ওকে, তাহলে তুমি কিন্তু এখানে এই যে স্পেশাল চাইল্ডের পর্যায়ে এসে দাঁড়ালে।
ঠিক আছে। এবার সিডব্লিউএসএন পর্যায়টা কিন্তু একটু আলাদাভাবে যাবে আমাদের, সেটাও বলছি। ওকে, সিডব্লিউএসএন এটা মূলত এই যে নেগেটিভ যেটা বললাম এই দিক থেকে আসবে। ধরে নাও আমি ঠিক আছে, আমার ধরো আইকিউ একটু কম। ওকে, আমার আইকিউ একটু কম, আমি ক্লাস 3-তে ভর্তি তো হয়েছি, পড়াশোনা করছি, কিন্তু আমি ক্লাস 2 এর অঙ্ক করতে পারছি না, ঠিক আছে। বা ক্লাস 5-এ উঠে গেছি, কিন্তু সামান্য একটা যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারছি না। অর্থাৎ কি, দেখো আমিও তাহলে সাধারণের থেকে আলাদা, আবার তুমিও সাধারণের থেকে আলাদা। ঠিক আছে, তুমি ধনাত্মক দিক থেকে আলাদা, অর্থাৎ তুমি সাধারণদের থেকে বেশি বুদ্ধিমান, আমি সাধারণদের থেকে কম বুদ্ধিমান। আমি এবং তুমি দুজনেই কিন্তু এখানে বিশেষ চাহিদাযুক্ত শিক্ষার্থী। এবার তোমাকে কি করা হয়, অ্যাক্সিলারেট করা হয়। অ্যাক্সিলারেট কি আমরা আগের ক্লাসে পড়েছি। অ্যাক্সিলারেট হচ্ছে কোনো ধনাত্মক বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী যে ধরো ক্লাস 3-তে পড়ছে, কিন্তু সে ক্লাস 5-এর অঙ্ক করতে চাইছে, তো তখন তাকে নিজের যে ক্লাসে পড়ছে সেই ক্লাসের থেকে 1 ক্লাস 2 ক্লাস বা 3 ক্লাস উপরে বিভিন্ন অঙ্ক শেখানো, বিভিন্ন পড়ালেখার বিষয় কিন্তু শেখানো, এই ঘটনাটাকে অ্যাক্সিলারেশন বলা হয়। ঠিক আছে, এটা 2017-তে এসেছিল বললাম, এই ঘটনাটাকে কিন্তু অ্যাক্সিলারেশন বলা হয়। ওকে, আচ্ছা, এবার দেখো এই যে আমরা চিলড্রেন উইথ স্পেশাল নিড এই সম্পর্কে তো আমরা জানলাম। এবার দেখো পরবর্তী, দেখো শিক্ষা মনোবিদ্যা, এই যে বুদ্ধাঙ্ক জিনিস, এটা কি, এই যেটাই বুদ্ধাঙ্ক সেটাকেই বলা হয় আইকিউ মূলত স্টার্ন এটার উদ্ভাবক ছিলেন। ঠিক আছে, দেখো দৈহিক, মানসিক, সামাজিক, প্রাক্ষবিক বৈশিষ্ট্যের দিক থেকে যে সমস্ত শিশু সাধারণ শিশুদের থেকে পৃথক তাদের ব্যতিক্রমী ধর্মী শিশু বলা হয়। ঠিক আছে, বা বিশেষ চাহিদা যুক্ত শিক্ষার্থী বা স্পেশাল চাইল্ড বলা হয়। স্পেশাল চাইল্ড এই কথাটা মনে রাখবে। স্পেশাল চাইল্ড মানে কি, যারাই অন্যদের থেকে আলাদা, সেটা হতে পারে অন্যদের থেকে বেশি বুদ্ধিমান, হতে পারে অন্যদের থেকে কম বুদ্ধিমান, উভয়ই কিন্তু স্পেশাল চাইল্ডের মধ্যে পড়ে। দেখো শিক্ষা মনোবিদ্যায় বুদ্ধাঙ্কের দিক থেকে যারা স্বাভাবিকের তুলনায় পৃথক তারা হলো ব্যতিক্রমী ধর্মী শিশু। ঠিক আছে, এবার এখান থেকে একটা প্রশ্ন হয় আইকিউ সম্পর্কে, তো মনে রাখবে আইকিউ হচ্ছে 90 থেকে 110 যদি আইকিউ হয় তাহলে সেই আইকিউটা হচ্ছে সাধারণ আইকিউ বা সাধারণ বুদ্ধাঙ্ক। তাহলে এখান থেকে মনে রাখবে 90 থেকে 110 হচ্ছে আমাদের সাধারণ আইকিউ বা সাধারণ বুদ্ধাঙ্ক। ঠিক আছে, এবার এই আইকিউ কি, বুদ্ধাঙ্ক কি, সেটা আমরা বুদ্ধি বলে একটা চ্যাপ্টার পাবো, সেখানে পড়বো বুদ্ধাঙ্ক কিভাবে নির্ণয় করা হয়। ঠিক আছে, আমাদের মানসিক বয়স কিভাবে নির্ণয় করা হবে, ঠিক আছে, অ্যাচিভমেন্ট কোএফিসিয়েন্ট কিভাবে নির্ণয় করা হবে পারদর্শিতার অভিজ্ঞতার মাধ্যমে, সেগুলো সব জানবো আমরা আস্তে আস্তে। ঠিক আছে, এই বুদ্ধি বলে যে চ্যাপ্টার রয়েছে, একটা বড় চ্যাপ্টার, ভাস্ট একটা চ্যাপ্টার, কিন্তু সেটাই জানবো। দেখো, তো আপাতত মনে রাখো যে আইকিউ মানে কি, তোমার বুদ্ধিটা কতটা রয়েছে সেটা মাপার একটা একক হচ্ছে আইকিউ। ঠিক আছে, তোমার একটা মানসিক ক্ষমতা, তোমার বুদ্ধিমত্তা মাপার একটা একক আইকিউ। যেমন তুমি চিনি কিনতে গেলে দোকানে কেজিতে মাপো, ঠিক সেরকম কেজিতে যেমন আমরা চিনি, ওকে, চাল ইত্যাদি কিনতে গেলে মাপি, ঠিক সেরকম তোমার বুদ্ধিকে আইকিউ এর দ্বারা মাপা হয়। তো 90 থেকে 110 আইকিউ যাদের থাকে তাদেরকে আমরা সাধারণ শিক্ষার্থী বা সাধারণ বুদ্ধিমত্তা সম্পন্ন প্রাণী বলি। অপরদিকে প্রাণী নয়, মানুষ বলে থাকি, কারণ কি প্রাণীভেদে আইকিউ বিভিন্ন রকমের হয়। অপরদিকে দেখো 75 এর কম হলে তাদেরকে আমরা কি বলি, নিম্ন আইকিউ বা নিম্ন বুদ্ধি সম্পন্ন ব্যক্তি তাদের বলবো। ঠিক আছে, এদের আবার ভাগ আছে সিএমআর, টিএমআর, ইএমআর। ঠিক আছে, এগুলো আমরা আস্তে আস্তে পড়বো। দেখো স্বাভাবিক সম্ভাবনা লেখচিত্রে যদি একদল শিক্ষার্থীকে যে কোনো বৈশিষ্ট্যের ভিত্তিতে শ্রেণীবিন্যাস করা যায়, তাহলে দেখো যারা বন্টনের মাঝের অংশে থাকে তাদের বলা হয় স্বাভাবিক শিশু, যারা এই মাঝের অংশের বাইরের দুদিকে থাকে তাদের বলা হয় ব্যতিক্রমী ধর্মী শিশু। ওকে, এবার এই যে স্বাভাবিক বন্টনের নিয়ম কি, দেখো এই যে দেখো গিলফোর্ডের স্বাভাবিক বন্টনের নিয়মের যে একটা লেখচিত্র রয়েছে, এই লেখচিত্রটাকে একটু ভালো করে বুঝবে। ওকে, লেখচিত্রটাকে একটু ভালো করে বুঝবে। দেখো এখানে দেখো এদিকে দেখতে পাচ্ছ কি, এদিকে আমরা একটা সংখ্যা দেখতে পাচ্ছি, এদিকেও সংখ্যা দেখতে পাচ্ছি, তাই তো। এই যে এখানে দেখো আস্তে আস্তে যত উপরে উঠছে এদিকে সংখ্যা কিন্তু তত বাড়ছে। ঠিক আছে, এদিকে সংখ্যা কিন্তু তত বাড়ছে, সব থেকে বেশি আছে কত, এই যে দেখো 100, এটা হচ্ছে আইকিউ। ওকে, এটা হচ্ছে আইকিউ এদিকটা, এই ব্যক্তিটা হচ্ছে 20 আইকিউ হচ্ছে 20, 40, 60, 80। ঠিক আছে, এবার এই দিকটা ব্যক্তির সংখ্যা হিসাবে ধরলে আমরা পাই কি, দেখো এই যে 20 আইকিউ যুক্ত ব্যক্তি রয়েছে 0,
ঠিক আছে, ঠিক সেরকম এইদিকে আবার 180, এটা কত 190, এটা কত হবে তাহলে, সরি আচ্ছা এটা হবে 220 করে বেড়েছে 200, আর এটা হবে 220। তো 220 আইকিউ যুক্ত ব্যক্তিও আছে 0। ঠিক আছে, অপরদিকে এই যে দেখো আস্তে 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 যত উপরে উঠবো ঠিক এখানে দেখো 60। তো এই যে 60 আইকিউ যুক্ত ব্যক্তি আছে 4 জন। অপরদিকে এখানে দেখো 140 আইকিউ যুক্ত ব্যক্তিও আছে 4 জন। ঠিক আছে, এবার দেখো স্বাভাবিকভাবেই আমরা এটাকে বুঝতে পারছি, একটু আমি ক্লিয়ার করে নিই, দাঁড়াও এই লেখচিত্রটা ভালো করে বুঝবে। দেখো স্বাভাবিকভাবেই আমরা বুঝতে পারছি যে এই দিকটা হচ্ছে কি কম আইকিউ, ওকে, এই দিকটা হচ্ছে বেশি আইকিউ, তাই তো। এই যে আইকিউ এর সংখ্যা এদিকে 140, 60, 80, 200, 220 আছে, আর এদিকে 20, 40, 60, তো এই দিকটা কম আইকিউ। এবার দেখো পৃথিবীতে কম আইকিউ যুক্ত মানুষের সংখ্যা কি, কম না বেশি? দেখো কম, তাই তো। আবার বেশি আইকিউ যুক্ত মানুষের সংখ্যাও কিন্তু কম। তাহলে এই যে 100 আইকিউ আছে এদের সংখ্যা সব থেকে বেশি, ওকে, 100 আইকিউ আছে, দেখো এদের সংখ্যা সব থেকে বেশি, প্রায় 18 জন দেখানো হয়েছে লেখচিত্রে। ঠিক আছে, 100 আইকিউ যুক্ত ব্যক্তির সংখ্যা সব থেকে বেশি, সেই জন্য এই যে 100 তো নয়, 90 থেকে আমাদের 110, এটাকে কিন্তু এই কারণে স্বাভাবিক ধরা হয়েছে, ওকে, এই জন্য এটাকে স্বাভাবিক আইকিউ ধরা হয়েছে। ঠিক আছে, আশা করি মনে থাকবে। আচ্ছা, এবার দেখো ধনাত্মক এবং ঋণাত্মক, ওই যে প্রথমে বললাম ধনাত্মক দিক থেকে ব্যতিক্রমী আবার ঋণাত্মক দিক থেকে ব্যতিক্রমী। দেখো যার আইকিউ হবে 180, স্বাভাবিকভাবে সে কি খুব বুদ্ধিমান হবে নাকি খুব বোকা হবে? 180 আইকিউ মানে অবশ্যই সে খুব খুব বেশি বুদ্ধিমান হবে। 180 আইকিউ যুক্ত ব্যক্তির সংখ্যা দেখো 0 আর 2 এর মাঝামাঝি, মানে বলতে পারি যে প্রতি 100তে একজন থাকে যাদের 180 আইকিউ। অপরদিকে 20 আইকিউ যার, তার বুদ্ধিমত্তা কেমন হবে? খুব বেশি হবে নাকি খুব কম হবে? সে বোকা হবে নাকি খুব বুদ্ধিমান হবে? অবশ্যই বোকা হবে, তার 20 আইকিউ মাত্র। দেখো 20 আইকিউ আমরা বলতে ধরে নিলাম একজন, দেখো খুব কম রয়েছে, 0 আর 2 এর মাঝামাঝি রয়েছে একজন। তাহলে কি বুঝতে পারছি যে অতিরিক্ত কম আইকিউ যুক্ত ব্যক্তির সংখ্যাও কম, আবার অতিরিক্ত বেশি আইকিউ যুক্ত ব্যক্তির সংখ্যাও কম। আবার দেখো 160 এর দিকে এসো, 160 মানে 140 থেকে সরি 120 প্লাস বা 140 বা তার ইকুইভ্যালেন্ট বা তার বেশি আইকিউ হলে তাদেরকে অতিরিক্ত বুদ্ধিমত্তা সম্পন্ন ব্যক্তি বলা যায়। ওকে, স্যার আইজ্যাক নিউটন যেমন ছিলেন, আইনস্টাইন যেমন ছিলেন, তাদের মতো 140 হলে। ওকে, এবার দেখো আমরা দেখতে পাচ্ছি যেটা এই যে আমাদের এই লেখচিত্রটার মধ্যে যে আমাদের স্বাভাবিক পৃথিবীতে বেশি আইকিউ যুক্ত বেশি আইকিউ যুক্ত ব্যক্তির সংখ্যাও কম, আবার কম আইকিউ যুক্ত ব্যক্তির সংখ্যাও কম। সবথেকে বেশি হচ্ছে এই যে 100, 110, 90 থেকে 110 এর মধ্যবর্তী এই যে এটা হচ্ছে 90, এটা হচ্ছে 90, আর এটা হচ্ছে 110। 90 থেকে 110 এর মধ্যবর্তী ব্যক্তি সব থেকে বেশি আইকিউ রয়েছে এখানে, সব থেকে বেশি সংখ্যক, যে জন্য এই 90 থেকে 110 কে সাধারণ ধরা হয়েছে। ঠিক আছে, 75 নিচে হলে সাধারণের থেকে অনেক কম, আবার 120 বেশি হলে তারা হচ্ছে প্রভাবশালী। ঠিক আছে, তারা হচ্ছে ইউনিক আইকিউ এর অধিকারী। আশা করি বোঝা গেল। ঠিক আছে, এটা কার দেওয়া? এটা হচ্ছে আমাদের গিলফোর্ডের তত্ত্ব। ঠিক আছে, গিলফোর্ড, এটাকে কি বলা হয়? স্বাভাবিক বন্টনের নিয়ম। ওকে, এটাকে বলা হয় স্বাভাবিক বন্টনের নিয়ম। দেখো এই লেখচিত্রটা বোঝা একটু ভজকট হতে পারে, তোমরা জাস্ট একবার এটার দিকে চোখ বুলাও, আশা করি বুঝতে পারবে। ঠিক আছে, জাস্ট একবার আমি যেটুকু বললাম একটু দেখে নাও, আশা করি কিন্তু বুঝতে পারবে। ঠিক আছে, চলো পরবর্তীতে দেখা যাক। এবার আসবো আমরা ব্যতিক্রমী শিশুদের আমরা কিভাবে চিনব। তো ওই যে প্রথমেই বললাম ব্যতিক্রমী তো দুই প্রকার হতে পারে, ধনাত্মক আবার ঋণাত্মক, তাই তো। তো মূলত এখানে তুমি ধরো শিক্ষক বা শিক্ষিকা হয়ে গেছো, তুমি শ্রেণীকক্ষে গেছো, সেখানে গিয়ে কিভাবে বুঝবে যে কোন শিশুটা তোমার ব্যতিক্রমী? ওকে, কিভাবে বুঝবে, তাই তো। দেখো সেখানে তোমাকে তো প্রথম আইডেন্টিফাই করতে হবে যে ওই ছেলেটা বা ওই মেয়েটা ব্যতিক্রমী, তাকে আলাদাভাবে টিচ করতে হবে, আলাদা প্রসেসে টিচ করতে হবে। দেখো ব্যতিক্রমী শিশুদের জন্য বিশেষ শিক্ষা ব্যবস্থা করার আগে আমাদের অবশ্যই জানতে হবে ব্যতিক্রমী শিশু অর্থাৎ ব্যতিক্রমী শিশুদের নির্দিষ্টকরণ করতে হবে। সাধারণত 3টে উপব্যতিক্রমী শিশুদের আমরা নির্দিষ্টকরণ করতে পারি। দেখো 5 ধরনের মূলত ব্যতিক্রমী শিশু দেখা যায়। কারা?
যারা দৈহিক দিক থেকে ব্যতিক্রমী, অর্থাৎ হতে পারে তারা কি, হতে পারে বিকলাঙ্গ। ওকে, মানসিক দিক থেকে ব্যতিক্রমী হতে পারে কি, একটু পাগল টাইপের, যেটাকে আমরা সাধারণ ভাষায় বলে থাকি। প্রক্ষোভ বা আবেগের দিক থেকে ব্যতিক্রমী, এটাও সেই এই পর্যায়ে আসে, ঠিক আছে, অল্পতেই রেগে যায়, অল্পতেই কেঁদে ফেলে, ঠিক আছে। সামাজিক দিক থেকে ব্যতিক্রমী অর্থাৎ কি, সমাজে ধরো কি বলবো যে ব্যাকওয়ার্ড ক্লাস থেকে আসা, ঠিক আছে, ব্যাকওয়ার্ড ক্লাস থেকে আসা বা কোনো একটা ধরো এমন একটা পরিবেশ থেকে সে এসেছে যেখানে কেউ কখনো পড়াশুনো করেনি, কোন একটা বস্তি এলাকা থেকে সে পড়াশোনা করতে এসছে, বা ফার্স্ট জেনারেশন লার্নার সে, যেখানে কেউ কখনো স্কুলে যায়নি। তো সেখানে সমাজে সবাই তাকে বলবে যে স্কুলে গিয়ে কি হবে, তুই মাঠে কাজ কর, তাই না। তো অপরকে শিখনে অক্ষম, এই যে শিখনে অক্ষম, এখানে বিভিন্ন রোগ আছে, ঠিক আছে, স্নায়বিক বিভিন্ন রোগ আছে, যেমন ডিসক্যালকুলিয়া, ডিসলেক্সিয়া, ডিসগ্রাফিয়া, আফাসিয়া, ঠিক আছে। এই সমস্ত কিছু আমরা করবো আস্তে আস্তে, ওই যে বুদ্ধি চ্যাপ্টারের সাথে এটা অনেকটা সম্পর্কযুক্ত, ওই চ্যাপ্টারে এগুলো সব আছে, ঠিক আছে। তো সেই শিখনে অক্ষম শিশু, বেশ কিছু নার্ভের রোগ থাকে, যে রোগগুলোর জন্য কোনো, এই যে তারে জমিন পর নাকি একটা সিনেমা আছে দেখবে আমির খানের, ওখানে যে শিশুটাকে দেখানো হয়েছে সে এইরকম শিখন অক্ষম শিশু, ঠিক আছে, শিখনে অক্ষম শিশু। ওকে, তো সেক্ষেত্রে কি হয়, যে বিশেষ কিছু কারণে হয় তারা পড়া মনে রাখতে পারে না, বা হয় তারা লিখতে পারে না, তাদের স্নায়বিক কোনো কারণে তারা তাদের হাতকে সঞ্চালন করতে পারে না, তারা ঠিক করে কথা বলতে পারে না ইত্যাদি। তো মূলত এই 5 প্রকারের ব্যতিক্রমী শিশু দেখা যায়। এবার এদের জন্য আলাদা আলাদা কিন্তু আমাদের টিচিং প্রসেস রয়েছে, কিন্তু কার জন্য কোন প্রসেস বা কে ব্যতিক্রমী কে সাধারণ সেটা জানার আগে তোমাকে তো আগে খুঁজে বের করতে হবে, তাই না, যে 100 জনের মধ্যে কতজন রয়েছে যারা ব্যতিক্রমী। তো সেই খুঁজেটা তুমি কিভাবে বের করবে, দেখো সেটাকে আমরা কিভাবে, পিছিয়ে পড়া যে শিশুরা থাকে তাদের কয়েকটা বৈশিষ্ট্য, যে বৈশিষ্ট্যগুলো খুবই সহজ এবং আমরা বাস্তব জীবনে বারবার এগুলো দেখেছি। দেখো, এই ধরনের শিশুদের মনোযোগের বিস্তার খুব অল্প হয়, অর্থাৎ তারা কি ক্লাসে সবসময় ঝিমিয়ে থাকবে, এমন নয় যে তারা ছুটি নেবো করবে, খেলা করবো এমন নয়, তাদের মনটাই অন্য জায়গায় থাকবে, কখন ছুটি হয়ে যাবে এবং সে বাড়ি যেতে পারলে সে মানে তার প্রাণ ফিরে পায়, সেরকম একটা অবস্থা। দ্বিতীয়ত কি, এদের প্রতিক্রিয়ার সময় খুব দীর্ঘ হয়, অর্থাৎ তুমি দেখেই যাচ্ছ 4বার 5বার ডাকার পর সে একবার সাড়া দেবে যে হ্যাঁ স্যার বলুন, ঠিক আছে। আচ্ছা, তৃতীয়ত কি, এদের নিজেকে চালিত করার ক্ষমতার অভাব দেখা যায়, অর্থাৎ নিজেরা নিজেকে কন্ট্রোল করতে পারে না, নিজে কোনটা পড়বে, কোনটা খাবে, কোথায় যাবে, এগুলোকে নিজেরা কন্ট্রোল করতে পারে না, ঠিক আছে। দেখো, চতুর্থত, এদের বিমূর্ত চিন্তা এবং সামান্যীকরণের ক্ষমতার স্বল্পতা দেখা যায়। বিমূর্ত চিন্তা মানে কি, এরা সেই সব জিনিস সম্পর্কেই চিন্তা করতে পারে যেগুলো তাদের চোখের সামনে রয়েছে, ঠিক আছে, যেগুলো তাদের কাছে ভিজিবল। ওকে, ভিজিবল নয় এমন কোনো বস্তু সম্পর্কে কিন্তু তারা চিন্তা করতে পারে না, ঠিক আছে। ভিজিবল নয় এমন বস্তু সম্পর্কে চিন্তা করতে পারে না। তুমি যদি কল্পনা করতে বলো যে কল্পনা করো একটা ঘোড়া যার 2টো ডানা, সে আকাশে উড়ে চলেছে, হ্যাঁ, তো তারা কল্পনা করতে পারবে না, এইগুলো বিমূর্ত চিন্তন, তারা করতে পারে না। তুমি যদি বলো যে আচ্ছা মনে মনে ভাবো তোমার কাছে 5টা আম আছে, তোমার বাবা তোমাকে আরো 4টে আম দিল, কটা আম হলো তোমার গোনো 2 হাতে, ঠিক আছে, এই ধরনের অঙ্কের উত্তর বলতে পারবে না। কিন্তু তুমি যখন তাকে রিয়েলি 5টা আম দেবে এবং তাকে আমি আরো 4টে আম দেবো, হাতে যখন সে দেখে গুনতে পারবে তখন সে কিন্তু বলতে পারবে যে 9টা আম, কিন্তু মাথায় মনে মনে ভেবে সে বলতে পারবে না, অর্থাৎ বিমূর্ত চিন্তা সে করতে পারে না। তারপরে কি, এই ধরনের শিশুদের বিভিন্ন বস্তু ও চিন্তাধারার মধ্যে সংযোগ স্থাপন করার ক্ষমতার অভাব দেখা যায়, ঠিক আছে। এই ধরনের শিশুদের বিভিন্ন বস্তু ও চিন্তাধারার মধ্যে সংযোগ স্থাপনের অভাব দেখা যায়, অর্থাৎ তারা কোনো দুটো বস্তুর মধ্যে সংযোগ স্থাপনে কিন্তু অক্ষম হয়। এদের অতীত অভিজ্ঞতার সঙ্গে বর্তমান অভিজ্ঞতার সম্পর্ক স্থাপনে অক্ষমতা দেখা যায়, ঠিক আছে। অতীত অভিজ্ঞতার সাথে এদের বর্তমান অভিজ্ঞতার যে সম্পর্ক স্থাপন সেটা কিন্তু অক্ষম হয় এরা। আর কি, দেখো, এরা দেরিতে শেখে কিন্তু তাড়াতাড়ি ভুলে যায়, এটা দেখো, এটা খুব আমরা পরিচিত, তাই না। দেখবে আমাদের বন্ধু বান্ধব ছিল 2-1 জন যারা এরকম হয়, যে যখন কোনো একটা কিছু মুখস্থ করবে, ধরো একটা কবিতা মুখস্থ করতে দেওয়া হলো, সেই কবিতাটা সাধারণ কারো যদি ধরো 30 মিনিট পড়ে মুখস্থ হয়ে যায় বা 1 ঘন্টা পড়ে মুখস্থ হয়ে যায়, সেই কবিতাটাই ওই শিশুটার মুখস্থ করতে 2 থেকে 3 ঘন্টা বা 4 ঘন্টা মুখস্থ করতে লাগবে। সে 4-5 ঘন্টা মুখস্থ করলো সন্ধ্যেবেলায়, যে তারপরে ধরো পরের দিন স্কুলে টিচারকে দেবে, মুখস্থ দেবে,
তো সে দেখা যাচ্ছে সকালে উঠে কি ভুলে গেছে অর্ধেকটা, সকালে আবার তাকে মুখস্থ করতে হচ্ছে এরকম। অর্থাৎ শিখতে দেরি হয় কিন্তু ভুলতে দেরি হয় না, ঠিক আছে। আচ্ছা পরবর্তী দেখো, এদের মৌলিক চিন্তা এবং নতুন কিছু সৃষ্টি করা, যেটাকেই আমরা বলি কি ক্রিয়েটিভিটি বা সৃজনশীলতা। ওকে, এটাকেই আমরা বলি সৃজনশীলতা। সৃজনশীলতা অর্থাৎ নতুন কিছু চিন্তা করার ক্ষমতা। এবার এই সৃজনশীলতা জিনিসটা কি? ধরে নাও তোমাকে আমি বললাম যে এই যে চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণ, এটার উপর তুমি কি করবে? তুমি একটা করে ডেমনস্ট্রেশন নিতে হবে তোমাদের। ওকে, যেমন ডিএলএড কলেজে দিতে, মানে বলতে পারো যে একটা ক্লাস নিতে হবে। সেই ক্লাসে তুমি কিভাবে এই দুটোকে পড়াবে, কিভাবে তুমি টিএলএম বানাবে, সে সব রেডি করে নিয়ে আসতে তোমাকে, তারপরে ডেমো দিতে হবে এখানে। ওকে, তো এখানে তোমরা যদি 100 জন থাকো, 100 জন কি করবে? নতুন নতুন জিনিস নিজেদের মাথা থেকে বের করবে। টিএলএম কেউ হয়তো তোমার কার্ডবোর্ড দিয়ে বানাবে, কেউ হয়তো থার্মোকল দিয়ে বানাবে, কেউ হয়তো বিভিন্ন লাইট টাইট দিয়ে তৈরি করবে, সূর্য চন্দ্র ইত্যাদি, কেউ হয়তো চার্ট পেপারে ছবি আঁকবে, ঠিক আছে। তো এই যে তোমরা প্রত্যেকে নতুন নতুন উদ্ভাবন ক্ষমতার মাধ্যমে এই জিনিসটাকে উপস্থাপন করছো, এই যে অন্যদের থেকে নতুন করে কিছু ভাবা বা নিজের মাথা খাটিয়ে নতুন কিছু বের করা, এই জিনিসটাকে বলে সৃজনশীলতা। আর একটা জিনিস মনে রাখবে, সৃজনশীলতা বা ক্রিয়েটিভিটি যে শিশুর মধ্যে যত বেশি থাকবে, সেই শিশুর আইকিউ হবে তত বেশি, অর্থাৎ সেই শিশু তত বুদ্ধিমান হবে। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় সৃজনশীল শিশুরা বুদ্ধিমান হয়, তবে মনে রাখবে এমন কোনো গ্যারান্টি নেই যে বুদ্ধিমান হলেই সৃজনশীল হবে, এমন কিন্তু নেই। হতে পারে কেউ যে পড়াশোনাতে খুব ভালো, সবকিছু মুখস্থ হয়ে যায়, কিন্তু সে একটা ছবি আঁকতে পারে না, একটা রং করতে পারে না, ঠিকঠাক হাতের কাজ পারে না, এমন হতেই পারে। তো মনে রাখবে সৃজনশীলতার সঙ্গে বুদ্ধিমত্তার বা ইন্টেলিজেন্সের কোনো সম্পর্ক নেই। তবে বেশিরভাগ ক্ষেত্রে এটা দেখা যায় যে যারা বুদ্ধির দিক থেকে পিছিয়ে পড়া, তারা সৃজনশীলতার দিক থেকেও পিছিয়ে পড়া হয়, ঠিক আছে। যেমন এই যে পিছিয়ে পড়া শিশু, এদের মৌলিক চিন্তা, নতুন কিছু সৃষ্টি করার ক্ষমতা এটা একেবারেই থাকে না। তারা কপি করতে ভালোবাসে বেশি, নিজেরা নিজেদের চিন্তা করে মাথা খাটিয়ে কিছু ব্যাপার বের করতে পারে না। ওকে, আচ্ছা পরবর্তী দেখো, এদের মধ্যে সমালোচনার দৃষ্টিভঙ্গিতে চিন্তা করা, সমস্যার বিশ্লেষণ এবং সমাধান করার ক্ষমতা খুবই অল্প দেখা যায়। ওকে, উচ্চ স্তরের মানসিক প্রক্রিয়ার ব্যবহারের ক্ষমতা এদের খুব কম থাকে। এদের মানসিক রোগাক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে, অর্থাৎ বেশিরভাগ সময়ে এরা কিন্তু হীনমন্যতায় ভোগে। ওকে, এরা হীনমন্যতায় ভোগে, অর্থাৎ সকলেই তাদের মধ্যে এই ধারণাটা চলে আসে যে তারা সাধারণের থেকে আলাদা, তারা সবকিছু ভালো পারে না। হয়তো তুমি ধরো ভালো ক্রিকেট খেলতে পারো না, বা তুমি ধরো ভালো পড়াশোনা করতে পারো না, যাই হোক একটা, তো তুমি ধরো ভালো ক্রিকেট খেলতে পারো না, সেই ক্ষেত্রে তোমাকে সবাই বন্ধুরা বলবে যে এই তুই ভালো খেলতে পারিস না। তখন কিন্তু একটা টাইম আসবে যখন তোমার আর ক্রিকেট খেলার দিকে যেতে ইচ্ছা করবে না। ওকে, বা তুমি যদি, তোমাকে সবাই বলে যে তুমি ভালো পড়াশোনা পারো না, হ্যাঁ তুমি এত বড় হয়ে গেলে এখনো এই একটা ভাগ পারছো না ইত্যাদি, তো তখন সেই শিশুটা আর কিন্তু আর পড়াশোনার দিকে আগ্রহটাই কমে যাবে, সে স্কুলে যেতে চাইবে না। এই যে একটা হীনমন্যতা তৈরি হয়, নিজেকে অন্যদের থেকে হীন মনে করা, অর্থাৎ অন্যরা আমার থেকে অনেক ভালো, আমি ওদের থেকে অনেক খারাপ, এই ধারণাটা তৈরি হওয়া, এই রোগটাকে বলে হীনমন্যতা। তো এই যে পিছিয়ে পড়া শিশু, তারা কিন্তু হীনমন্যতায় ভোগে। ওকে, আচ্ছা তারপরে দেখো, প্রতিভাবান বা সৃজনশীল শিশু চেনার উপায় কি? কি উপায়ে আমরা প্রতিভাবান বা সৃজনশীল শিশুদের চিনতে পারবো? দেখো, সৃজনশীল ব্যক্তি একই সময়ে একাধিক, আগেরটা দেখলাম যে পিছিয়ে পড়া শিশুদের কিভাবে চিনবো। এবার জানবো যে এগিয়ে থাকা শিশু, যারা ক্রিয়েটিভ, যারা প্রতিভাবান, যারা সৃজনশীল, তাদের কিভাবে চিনবো। দেখো, সৃজনশীল ব্যক্তি একই সময় একাধিক কর্মচিন্তা নিয়ে সচেতন থাকে। ওকে, এক সময় একাধিক বিষয়ে চিন্তা করতে পারে। দ্বিতীয়ত কি, তারা যে কথা বলবে, কথার মধ্যে একটা যেন সাবলীলতা থাকবে। ওকে, হ্যাঁ, যে তুমি যদি জিজ্ঞাসা করো যে কেন তুমি এটা বলছো, তার পিছনে একটা নির্দিষ্ট কারণ থাকবে, ঠিক আছে, একটা নির্দিষ্ট কারণ থাকবে। তৃতীয়ত কি, দেখো একাকী তারা থাকতে ভালোবাসে বেশিরভাগ, এটা কিন্তু বৈশিষ্ট্য, ঠিক আছে। তারা খুব একটা যে মিশুকে হয় না। ওকে, তারা এই যে হল্লা, হই হট্টগোল এইসব খুব কম পছন্দ করে। যারা সৃজনশীল হয় তারা একা থাকে এবং একা একা ভাবতে, চিন্তা করতে বেশি ভালোবাসে সবকিছু। ওকে, আর কি, বৈচিত্র্যের মধ্যে সমন্বয় সাধন করতে পারে। ওকে, বৈচিত্র্য মানে কি, তার পরিবেশ যদি হঠাৎ করে পাল্টে দেওয়া হয়,
ঠিক আছে, একটা নতুন পরিবেশে নিজেদেরকে খুব তাড়াতাড়ি তারা খাপ খাইয়ে নিতে পারে। ওকে, নতুন পরিবেশে নিজেদেরকে খুব তাড়াতাড়ি খাপ খাইয়ে নিতে পারে, অন্যদের দ্বারা প্রভাবিত না হয়ে স্বাধীন এবং স্বনির্ভর হয়। অর্থাৎ এমন নয় যে সে কোনো একটা বিষয়ে অন্যরা যে কেউ তাকে যা কিছু বলে গেল সে হা করে সেটাই শুনে নিল, এমন কিছু কিন্তু হয় না। ওকে, সে সবসময় নিজের চিন্তায় করে। সে কেউ ধরো তোমাকে বললো যে এই যে ধরো বললো যে দ্য বেঙ্গল এক্সামে ভর্তি হলো না, ওখানে ধরো ভালো পড়াশোনা হয় না, তোমাকে কেউ বললো তুমি ধরো ভর্তি হয়েছিলে তো তুমি তারপরে আর ক্লাস করলে না, কিন্তু এই ধরনের কথাগুলো না শুনে সে নিজের চিন্তায় নিজের বিচার বিবেচনায় করবে যে না, আমি আগে ডেমো ক্লাস দেখবো, ইউটিউবে ক্লাস দেখেছি, হ্যাঁ ভালো লেগেছে, আমি অবশ্যই ভর্তি হবো। অর্থাৎ অন্যদের বক্তব্য দ্বারা প্রভাবিত হয় না। ওকে, বা অন্য কেউ যদি এসে বলে যে এই কোচিং সেন্টারটা খুব ভালো, এখানে ভর্তি হয়ে যাও, ভর্তি হলেই তুমি চাকরি পেয়ে যাবে, এমনও কিন্তু নয়। ঠিক আছে, সে সবসময় নিজের চিন্তা ভাবনা দ্বারা কিন্তু তারা পরিচালিত হবে, নিজেদের দ্বারা নিজেরা। ঠিক আছে, দেখো অন্যদের দ্বারা তারা প্রভাবিত হয় না, তারা স্বাধীন এবং স্বনির্ভর হয়। ওকে, 6 নম্বর যেটা আমরা পাচ্ছি, দেখো খোলামেলা, এটা মুক্ত। ওকে, খোলামেলা এবং মুক্ত পরিবেশ তারা পছন্দ করে। ঠিক আছে, কঠোর অনুশাসন তারা পছন্দ করে না। অর্থাৎ কি, তাদের যে স্ট্রিক্ট একটা এনভায়রনমেন্ট, ওকে স্ট্রিক্ট একটা এনভায়রনমেন্ট সেটা তারা পছন্দ করে না। যেমনটা আমরা আগের দিন 3 প্রকারের পরিবার পড়েছিলাম, তাই তো 4 প্রকারের, যেখানে পড়েছিলাম গণতান্ত্রিক পরিবার বাদে বাকি তিনটে যেটা রয়েছে, স্বৈরাচারী পরিবার, উদাসীন পরিবার, ঠিক আছে, এবং আবদার দেয় যে পরিবার, সেই 3টে পরিবার খারাপ। তো সেই যে স্ট্রিক্ট এনভায়রনমেন্ট তারা পছন্দ করে না, তারা তাদের মধ্যে ফ্রিডম চায়, তারা স্বাধীনতা চায়, নিজেদের মতো করে ভাবতে চায়। ঠিক আছে, এটা ছিল আমাদের প্রতিভাবান বা সৃজনশীল শিশুদের বৈশিষ্ট্য। তো এতদূর ছিল আমাদের আজকের ক্লাসটা। ওকে, এতদূর ছিল আজকের ক্লাসটা। তো অবশ্যই বলবে তোমাদের ক্লাসটা কেমন লাগলো, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে। কোনো জায়গায় যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই নিচে কমেন্ট সেকশন খোলা আছে, কমেন্ট করবে। আর নেক্সট ক্লাস আবার নেক্সট উইক পাবে তোমরা। তো চলো শেষ করছি ক্লাসটা এখানে। কোনো রকম জিজ্ঞাসা থাকলে কমেন্ট সেকশনে অবশ্যই বলবে।